ত্যাগের মহিমা বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন। ইন্দোনেশিয়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, 4 মাসে প্রায় 500 মানুষের প্রাণহানি। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, সিরিয়া, ইয়েমেন, কুয়েত, ওমান, ইরাক, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে নানান আয়োজনে উদযাপন হচ্ছে ঈদুল আজহা। পবিত্র মক্কা নগরীতে পশু কোরবানি ও ঈদের জামাতে অংশ নেন 18 লক্ষাধিক হাজি। তবে ঈদের আমেজ নেই যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে। হামলা, আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্য দিয়ে কাটছে তাদের ঈদ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সৌদি আরবের মক্কায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হয় হজের মূল আনুষ্ঠানিকতা। তারপরই পশু কোরবানি এবং ঈদের জামাত আদায় করেন 18 লক্ষাধিক হাজি। লেবাননের রাজধানী বৈরুতের আল আমিন মসজিদে ঈদের প্রধান জামাত হয়েছে। মুসল্লিরা নামাজ আদায়ের পর ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করেন। কায়রোর আল আস মসজিদে ঈদ জামাতে অংশ নেন অসংখ্য মুসল্লি। আল্লাহ যেন লেবানন সহ মুসলিম বিশ্বে নিরাপত্তা ছড়িয়ে দেন। আমরা প্রার্থনা করি গাজাবাসী বিজয় অর্জন করুক, সকল মুসলিমের জন্য একটি খুশির ঈদ হোক। ইসরায়েলের বর্বর হামলা আর ধ্বংসযজ্ঞের ভেতর ফিলিস্তিনিদের মধ্যে নেই ঈদের আমেজ। তবু নানা আতঙ্ক আর উৎকণ্ঠা সামনে রেখেও ঈদুল আজহার নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা। আল আকসা মসজিদে ঈদুল আজহার নামাজ আদায়ের সুযোগ পান প্রায় 40,000 মুসল্লি। ইসরায়েলি বাহিনীর কঠোর তল্লাশি পেরিয়ে তারা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদা, লাকাল হামদ। এছাড়া ঘরবাড়ি ধ্বংসস্তূপের মধ্যেই ঈদের জামাত আদায় করেন গাজার অনেক বাসিন্দা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইসরায়েলি বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা। এর মাঝেই খান ইউনিসের উদ্বাস্তু শিবিরে ঈদের নামাজ আদায় করলেন গাজাবাসী। নৃশংস আগ্রাসনে তারা হারিয়েছেন ঘরবাড়ি, শহীদ হয়েছে প্রিয়জন। কোরবানির আয়োজন এখানে বিলাসিতা। তারপরও এবারের ঈদের সবার কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন গাজার শোকার্ত বাসিন্দারা। ফিলিস্তিনিদের ঈদ নিয়ে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ঈদ মানে আনন্দ হলেও ফিলিস্তিনের গাজা এখন শোকের জনপদ। বিধ্বস্ত নগরীতে পবিত্র ঈদুল আজহায় নেই কোনো উৎসবের আমেজ। আল্লাহর জন্য পশু কুরবানির বদলে ইসরায়েলি হামলায় বাড়ছে শহীদের সংখ্যা। 16 জুন রবিবার খান ইউনিসের উদ্বাস্তু শিবিরে ধ্বংসস্তূপের মাঝেই আদায় হল ঈদের নামাজ। পুরো এলাকা জুড়ে বোমা হামলায় ধ্বংস হওয়া সারি সারি ভবন। জমে থাকা ইট পাথরের স্তূপে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছিলেন বিষণ্ণ গাজাবাসী। বাবার হাত ধরে জামাতে আসা শিশুদের মাথায় ছিল ঐতিহ্যবাহী ফিলিস্তিনি জালাবিয়া। আজকে আমরা আল আমাল পাড়ার মসজিদে নামাজ পড়লাম। মুসলিম হিসেবে আমরা ঈদের নামাজ পড়ি। আপনি তো জানেন সকল মুসলমানের জন্য ঈদ পালন ও পশু কোরবানি করা কতটা জরুরি। কিন্তু এই ঈদে উৎসব উদযাপনের কোনো লক্ষণ নেই, কোথাও কোরবানির পশু নেই। এখন আমরা নিজেরাই নিজেদের কোরবানি করে দিচ্ছি। গাজায় ঈদের কোনো চিহ্নও দেখতে পাবেন না। ইসরায়েলি আগ্রাসনে গাজার বাসিন্দারা ছেড়েছেন নিজেদের বাসস্থান, হারিয়েছেন পরিবার প্রিয়জন, গুড়িয়ে দেয়া হয়েছে চিরচেনা শহর। বেঁচে থাকাই যেখানে অনিশ্চিত, ঈদুল আজহায় পশু কুরবানি সেখানে রীতিমতো বিলাসিতা। এমন ঈদ আর কখনো আসেনি ফিলিস্তিনিদের জীবনে। সত্যি বলতে অদ্ভুত লাগছে এবারের ঈদ। প্রতি বছর আমরা কোরবানি দেই, কোরবানি দিতে পারছি না। এমন ঈদ সম্ভবত এটাই প্রথম। আমি মনে করতাম কোরবানি ছাড়া ঈদ হয় না, কিন্তু সেই ধারণা এবার পাল্টে গেছে। রাস্তাঘাট খালি, কোরবানির পশু নেই, কোনো লোক সমাগম হয়নি। খান ইউনিসের অনেক বাসিন্দাই আর এখানে ফিরে আসেননি। পথঘাট প্রায় ফাঁকা।
শহীদ হওয়া প্রিয়জন, বিধ্বস্ত বাড়িঘর ও ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হওয়া মানুষ, এমন পরিস্থিতিতে ফিকে হয়ে যায় ঈদের আনন্দ। তারপরও ঈদুল আজহায় সবার জন্য আল্লাহর কাছে মঙ্গল কামনা করছেন খান ইউনিসে আশ্রয় নেয়া উদ্বাস্তু গাজাবাসী। এই ঈদে আমাদের অন্তর বেদনায় পূর্ণ হয়ে আছে। আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি, শহীদ হয়েছেন অনেকে। দখলদাররা আমাদের বাড়িঘর ধ্বংস করে দিয়েছে। এখন আর কোনো উদযাপন নেই, শেষ হয়ে গেছে আমাদের আনন্দ। কাছের মানুষদের হারিয়েছি আমরা, অনেক লোক নিহত হয়েছে। তবু আল্লাহর কাছে শুকরিয়া। আশা করি সৃষ্টিকর্তা আমাদের ক্ষতির প্রতিদান দেবেন। সবার জন্য কল্যাণকর ঈদুল আজহার দোয়া করি। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে আচমকা হামলা চালায় গাজার যোদ্ধারা। সেই ঘটনায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের বিরুদ্ধে 1200 জন হত্যা ও 250 ইসরায়েলি নাগরিককে জিম্মির অভিযোগ আনে ইসরায়েল। তার জেরে গাজায় শুরু হয় সশস্ত্র হামলা। অবরুদ্ধ উপত্যকায় চালানো ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ছাড়িয়েছে 37,000-এর ঘর। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জনপদটির বেশিরভাগ এলাকা। এই মৃত্যু নগরীতে আনন্দের বদলে এবারের ঈদ ছড়াচ্ছে বিষাদের বার্তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পবিত্র হজের অন্যতম ওয়াজিব শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করা। হজের এই আনুষ্ঠানিকতাটি খানিকটা ঝুঁকিপূর্ণ। তাই এবছর হজের নিরাপত্তা ও পবিত্রতা রক্ষায় পাথর নিক্ষেপ পর্ব সম্পর্কে হজযাত্রীদের নতুন কিছু নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। বিস্তারিত মীর ফজলে রাব্বি রিপোর্টে। পবিত্র হজের অন্যতম ওয়াজিব বিধান হল শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করা। শয়তানকে উদ্দেশ্য করে হজ যাত্রীরা 3টি স্থানে কঙ্কর নিক্ষেপ করেন। এবছর হজের নিরাপত্তা ও পবিত্রতা রক্ষায় পাথর নিক্ষেপ পর্ব সম্পর্কে হজ যাত্রীদের নতুন কিছু নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। হজের আনুষ্ঠানিকতার নিয়ম অনুযায়ী ঈদ এবং তার পরবর্তী 2 দিন শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করে থাকেন হাজিরা। পাথর নিক্ষেপের জন্য নির্দিষ্ট কিছু স্থান বা এলাকা রয়েছে মিনায়। এসব স্থানকে বলা হয় জামারা। মিনায় মোট জামারা রয়েছে 3টি। সবচেয়ে বড় জামারার নাম জামারা আল আকবা। প্রতিটি জামারায় পাথর নিক্ষেপ করতে হয় হাজিদের। জামারাগুলোর আশেপাশে পাথুরে পাহাড় রয়েছে। হজ যাত্রীদের সেসব পাহাড় থেকে পাথর সংগ্রহ না করার নির্দেশ দিয়েছে হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। কেননা এসব পাহাড় থেকে পাথর নেওয়া হলে তা পাহাড় ধসের কারণ হতে পারে। নির্দেশনায় আরও বলা হয়েছে পাথরগুলোর আকৃতি অবশ্যই ছোট হতে হবে এবং সেগুলোর একটির আকৃতির সঙ্গে যেন অন্যটির মিল না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। হজের এই আনুষ্ঠানিকতাটি খানিকটা ঝুঁকিপূর্ণ, কারণ শৃঙ্খলা না থাকলে এখানে ভিড়ের কারণে পদদলিত হয়ে মৃত্যুর আশঙ্কা থাকে। এই দুর্ঘটনা এড়াতে প্রত্যেক হজযাত্রীর দলকে সময় নির্দিষ্ট করে দিয়েছে মন্ত্রণালয়। এ সময়সূচি এমনভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে যাতে কোনো দলকে অযথা বিলম্ব বা বাধায় পড়তে না হয়। প্রতিটি দলকে সেই সময়সূচি মেনে চলার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। হজের সময় পাথর নিক্ষেপের রীতি মূলত খলিলুল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লামের প্রতীকী আমল হিসাবে পালন করেন হাজিরা। হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লাম যখন শিশুপুত্র ইসমাইল আলাইহিসসাল্লামকে কোরবানি করতে নিয়ে যাচ্ছিলেন তখন শয়তান কুমন্ত্রণা দিচ্ছিল যেন কোরবানি বাধাগ্রস্ত হয়। তখন ইব্রাহিম আলাইহিসসাল্লাম 3 স্থানে শয়তানকে পাথর নিক্ষেপ করে বিতাড়ন করেছিলেন এবং আল্লাহর আদেশ পালনে সন্তানকে মাটিতে শায়িত করেছিলেন। মূলত সেই স্মৃতিবিজড়িত ঘটনাকে চিরজাগ্রত রাখার জন্য কঙ্কর নিক্ষেপকে হজের বিধানে অন্তর্ভুক্ত করা হয়। হজের আচার আনুষ্ঠানিকতা শুরু হয় আরবি জিলহজ মাসের 8 তারিখ থেকে। তারপর 9 তারিখ আরাফা দিবস, 10 তারিখ ঈদুল আজহা শেষে 11 ও 12 তারিখ মিনায় অবস্থান করেন হজযাত্রীরা। ঈদ এবং তার পরবর্তী 2 দিন হাজিদের শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করতে হয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইন্দোনেশিয়ার ডেঙ্গুর প্রকোপ গত বছরের চেয়ে 3 গুণ বেড়েছে। চলতি বছরের প্রথম 4.5 মাসে ডেঙ্গুতে প্রায় 500 মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। এবছর ডেঙ্গু রোগীদের মাঝে অস্বাভাবিক লক্ষণ দেখা যাচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির অন্যতম কারণ। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট।
ইন্দোনেশিয়ায় ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ মাত্রায় বেড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কেবল চলতি বছরের জানুয়ারি থেকে মধ্য এপ্রিল পর্যন্ত প্রায় ৬২,০০০ ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এদের মাঝে প্রাণ হারিয়েছেন ৪৭৫ জন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত বছর একই সময়ে ২২,৫০০ রোগী শনাক্ত করা হয়। মৃত্যু হয় ১৭০ জনের। গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুর প্রকোপ প্রায় ৩ গুণ বেড়েছে। প্রতিদিনই হাসপাতালগুলোতে ভিড় করছে ডেঙ্গু রোগী। মাত্রাতিরিক্ত হারে রোগীর সংখ্যা বেড়ে চলায় উদ্বিগ্ন হাসপাতালগুলো। চিকিৎসকরা বলছেন, এবছর রোগীদের মাঝে অস্বাভাবিক লক্ষণ দেখা যাচ্ছে। লক্ষণ বদলে যাওয়ায় অনেকেই সাধারণ জ্বরের সাথে ডেঙ্গুকে গুলিয়ে ফেলছেন। এতে করে দেরিতে হাসপাতালে যাচ্ছেন তারা। বেশিরভাগই শারীরিক অবস্থা খারাপ হওয়ার পর চিকিৎসকদের শরণাপন্ন হওয়ায় মৃত্যুর হার বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে তুলনামূলকভাবে অতিরিক্ত উষ্ণ বর্ষাকাল দেখা যাচ্ছে। তা মশার জীবনচক্রকেও ত্বরান্বিত করছে। আগের চেয়ে কম সময়ের মধ্যে পরিণত হচ্ছে মশা, বাড়ছে তাদের আয়ুষ্কাল। এরই ধারাবাহিকতায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এ অবস্থায় বিভিন্ন উৎস থেকে নিয়মিত ভিত্তিতে পানি নিষ্কাশন, পানির পাত্র ঢেকে রাখা ও মশার সম্ভাব্য আবাসস্থল ধ্বংস করার ওপর জোর দিচ্ছে ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। কেবল প্রশাসন নয়, প্রত্যেক নাগরিককে এ কাজে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইউক্রেনে সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের নিয়ে গঠিত সামরিক জোট ন্যাটো। চলছে এমন জল্পনা, ইউক্রেনে চলমান যুদ্ধকে রাশিয়া নিজেদের অভ্যন্তরীণ সমস্যাই মনে করে। ন্যাটোর ছত্রছায়ায় যুক্তরাষ্ট্রের নাক গলানো মোটেও ভালোভাবে নেবে না ক্রেমলিন। রাশিয়ার ভূখণ্ডের গভীরে আক্রমণ চালালে প্রতিশোধ নেবে মস্কো। রুশ মার্কিন দুই পরাশক্তি সরাসরি যুদ্ধে নামলে শোচনীয় হয়ে উঠতে পারে ইউরোপের পরিস্থিতি। বিস্তারিত হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে। মার্কিন মদদে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামছে ন্যাটো। রুশ পরমাণু হুমকি সত্ত্বেও রাশিয়ার গভীরে হামলায় সায় আছে যুক্তরাষ্ট্রের। তবে এমন কিছু ঘটলে সেটা হবে ক্রেমলিনের বিরুদ্ধে ন্যাটোর সরাসরি যুদ্ধ ঘোষণা। পুতিনের পাল্টা জবাবে বড় পরিসরে রক্তক্ষয়ী সংঘাতে জড়াতে পারে ইউরোপ। তারপরও ইউক্রেনে সেনা পাঠানোর পাশাপাশি রাশিয়ায় হামলা চালিয়ে ন্যাটো কি নিজের মরণ ডেকে আনছে? রাশিয়া ইউক্রেন সংঘাত অভ্যন্তরীণ বিষয় হলেও এই যুদ্ধ মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে দুই পরাশক্তিকে। ন্যাটোর সামরিক মেরুদণ্ড মার্কিন শক্তির উপর নির্ভরশীল। আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে সেনা পাঠাতে চাইছে ফ্রান্স। রাশিয়ার ভেতরে হামলা চালানোর দাবি জানিয়েছে ন্যাটোর কয়েকটি দেশ। সংগঠনটির নেতাদের আশঙ্কা, ক্রমাগত আক্রমণে পতন ঘটতে পারে ইউক্রেনের। তখন তাদের ঘাড়ের উপর পড়বে রুশ ভাল্লুকের নিঃশ্বাস। 2022-এ অভিযান শুরুর পর থেকে অনিশ্চয়তার দিকে যাচ্ছে যুদ্ধ। ধ্বংসের একেবারে কিনারে ইউক্রেন। পাল্লা দিয়ে বাড়ছে বেসামরিক জানমালের ক্ষয়ক্ষতি, বৃদ্ধি পাচ্ছে হতাহত মানুষের সংখ্যা। জেলেনস্কির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তীব্র সেনাঘাটতি। সেনাবাহিনীর শূন্যতা পূরণ করা ইউক্রেনের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ কর্মসূচি চালু করা হলেও সেটার ফলাফল এখনই পাচ্ছে না দেশটি। অন্যদিকে নতুন করে বাড়ছে রুশ হামলার তীব্রতা। ধারণা করা হচ্ছে খার্কিভ অঞ্চলে শক্তি বাড়াতে যুদ্ধক্ষেত্রে নতুন করে সেনা পাঠাচ্ছে পুতিন প্রশাসন। সামি অঞ্চলে নতুন যুদ্ধ ফ্রন্ট খুলতে চাইছে রাশিয়া। ইউক্রেনের আরও বেশি ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে অচিরেই দুই দেশের নিয়ন্ত্রণ রেখা জুড়ে হামলা জোরদার করবে রুশ বাহিনী, রয়েছে এমন আশঙ্কাও। রাশিয়ার সঙ্গে সমঝোতায় যেতে অনিচ্ছুক ন্যাটোভুক্ত দেশগুলো। মার্কিন নির্বাচনের আগে জো বাইডেনের জন্য সেটি হবে বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়। ইউক্রেন কিংবা ন্যাটোর পক্ষ থেকে রাশিয়ার সঙ্গে চুক্তিতে আসা মানে বড় ধরনের ছাড় দেয়া। কিন্তু ইউক্রেনকে রক্ষা করার মতো বিকল্প ন্যাটোর কাছে প্রায় নেই বললেই চলে। রুশ বাহিনীর মোকাবেলায় স্বল্প সংখ্যায় সেনা পাঠানো কোনো সমাধান আনবে না। ন্যাটো জোটের পরীক্ষিত ও খাঁটি সামরিক শক্তি যুক্তরাষ্ট্র, কিন্তু রাশিয়ার স্থল বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের তুলনা চলে না। আর যুক্তরাষ্ট্রের পক্ষে নিজের পুরো শক্তি ইউরোপে মোতায়েন করা অসম্ভব। রাশিয়া তার অবস্থান থেকে পিছু হটবে না। পুতিনের ধীরে চলা যুদ্ধনীতি শুরু থেকেই সেরকম আভাস দিয়ে আসছে। যুদ্ধ এভাবে গড়াতে থাকলে চলমান লড়াই কখন শেষ হবে সেটা সম্পূর্ণ অনিশ্চিত।
রাশিয়ার অনেক ভেতরে হামলা হবে শুনতে খুবই আশাজনক হলেও বাস্তবতা ততটা সহজ না। ন্যাটোভুক্ত অনেক দেশও এমন পরিকল্পনার বিরোধী। এই ধরনের হামলা বদলে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিধারা। কেবল ভূখণ্ড নিয়ে যুদ্ধে এখন আর সীমাবদ্ধ নেই রাশিয়া ইউক্রেন সংকট। ন্যাটোর ছায়ায় রুশ মার্কিন পরাশক্তির দ্বন্দ্বে ক্রমাগত জটিল হয়ে উঠছে ইউক্রেনের ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ফ্লোরিডায় ঘূর্ণিঝড়ের মৌসুমে সারাসোটা শহরে মাত্র 1 ঘন্টায় রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। বাকি শহরগুলোতেও একইভাবে বৃষ্টিপাত হয় দুর্ভোগে পড়েছে বাসিন্দারা। মায়ামি বিচে গত 2 দিনে ব্যাপক বৃষ্টিপাতে জনজীবন ব্যাহত হচ্ছে। বাসিন্দারা বলছেন কয়েক দশকে মায়ামিতে এত বেশি পানি তারা দেখেননি। ফ্লোরিডায় শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের মৌসুম। ঘূর্ণিঝড়ের সময় সাধারণত ফ্লোরিডার উপসাগরীয় অঞ্চলগুলোর আবহাওয়া সবচেয়ে বেশি বিপজ্জনক থাকে। গত সপ্তাহে ফ্লোরিডার সারাসোটা শহরে মাত্র 1 ঘন্টায় রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। বাকি শহরগুলোতেও একইভাবে বৃষ্টিপাত হওয়ায় দুর্ভোগে পড়েছে বাসিন্দারা। মায়ামি বিচে গত 2 দিনে ব্যাপক বৃষ্টিপাতে জনজীবন ব্যাহত হয়ে পড়েছে। বাসিন্দারা বলছেন কয়েক দশকে মায়ামিতে এত বেশি পানি তারা দেখেননি। দক্ষিণ ফ্লোরিডায় ভারী বর্ষণের কারণে রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। বন্যায় আটকা পড়ে অনেক যানবাহন। বাসিন্দাদের এ সময় গাড়ি না চালানোর পরামর্শ দিয়ে বন্যার পানি না কমা পর্যন্ত উঁচু ভূমির খোঁজ করে আশ্রয় নেওয়ার পরামর্শ দেয় কর্তৃপক্ষ। মহাসড়কেও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানবন্দরে অনেক ফ্লাইট বিলম্বিত হয়েছে, করা হয় বাতিলও। ফ্লোরিডার কিছু অঞ্চলে ঝড় এবং আরও বেশি বৃষ্টিপাতে আকস্মিক বন্যা হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে দক্ষিণ ফ্লোরিডার বেশ কয়েকটি অঞ্চলে জরুরি অবস্থার ঘোষণা করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস। মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছরেই বেশ কয়েকবার আবহাওয়ার জরুরি পরিস্থিতির মোকাবেলা করতে হয়। এতে ফেডারেল সরকারের জরুরি তহবিলও প্রায় শেষ হয়ে যায়। ইফাত জাহান, বাংলা ভিশন। পিতার কথা আর কাজ দিয়ে ব্যাপকভাবে প্রভাবিত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পিতার জনসেবামূলক দর্শনকে উত্তরাধিকার সূত্র ধরে তৃণমূল পর্যায়ে কাজ করেন শি জিনপিং। পিতার মতো শি দারিদ্র্য পীড়িত অঞ্চলে ভ্রমণকালে স্থানীয়দের বাস্তব জীবন সম্পর্কে জানতে আগ্রহ দেখাতেন বলেও জানা যায়। আপনার কাজগুলো আমাকে জনগণের সেবা করতে এবং দুর্দান্ত এই মাতৃভূমির প্রতি আমার জীবন উৎসর্গ করতে অনুপ্রাণিত করেছে। 2001 সালে পিতা শি চংশুনকে উদ্দেশ্য করে চিঠি লিখেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বলা হয় পিতার কথা এবং কাজ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত শি জিনপিং। 1978 সালে গুয়াংডং প্রদেশে কাজ করতেন শির পিতা শি চংশুন। গ্রীষ্মে প্রচণ্ড গরম উপেক্ষা করেও 65 বছর বয়সী শি জংশুন প্রদেশটির 23টি অঞ্চল পরিদর্শন করতেন। কাজ থেকে ফিরতেনও দেরিতে। সে সময় সন্তানদেরও তৃণমূল থেকে কাজ করতে প্রেরণা দেন শির পিতা। পিতার জনসেবামূলক দর্শনকে উত্তরাধিকার সূত্র ধরে শি জিনপিংও পরে তৃণমূল পর্যায়ে কাজ করেন। এই সময় স্থানীয় পরিস্থিতি পরিদর্শন করতেন শি গ্রামীণ এলাকা এবং বিশেষ করে দারিদ্র্য পীড়িত অঞ্চলে ভ্রমণকালে স্থানীয়দের বাস্তব জীবন সম্পর্কে জানতে আগ্রহ দেখাতেন বলেও জানা যায় এবং কিভাবে জীবনকে আরও উন্নত করা যায় এসব বিষয়ে তাদের মতামতও নিতেন। শি বলেন তার পিতা একদিন তাকে বলেছিলেন, আপনার উপাধি যাই হোক না কেন মানুষকে নিষ্ঠার সাথে সেবা করতে হবে, সমস্ত হৃদয় দিয়ে জনগণের স্বার্থ বিবেচনা করতে হবে, মানুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে হবে এবং সর্বদা তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। পিতার এসব কথা অনুসরণ করেই কাজ করছেন বলে জানান শি। ইফাত জাহান, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।